62, 66, 69, 71 করে আমরা তো সেই রাজনীতিকে কবর দিয়েছি। আমরা একটি বহু মতের গণতান্ত্রিক ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে আমরা ঢুকিনি। তো এই যে এই বিতর্কগুলো অহেতুক তোলা, এখন আবার এক্সিট খুঁজছে। আমি বরং আজকে আপনার টকশো থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, দালালির লাইনে হাঁটছে। আপনি বরং আরো একদিন আলাপ করেন, আজকেও আলাপ করেন, যে এই 14 মাসে যে ইউনূস সাহেবরা থাকলো, 12 কয়েক মাস আছে ফেব্রুয়ারিতে ইলেকশনের আগে, কি কি মিনিমাম সংস্কার তারা করলো, এবং তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। এখনো আমি অনুরোধ করব বলে শেষ করি, ধরেন আজকে অক্টোবরের 7 তারিখ ভোট হবে আল্লাহর রহমতে। তার সঙ্গে কারো একমত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, তবে একটি বিষয়ে খুব পরিষ্কারভাবে উনি বলেছেন, যেটা আমরাও অনেকদিন ধরে বলবার চেষ্টা করছি, যে আসলে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের জনগণ। কারণ বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন চেষ্টা করছে, জামাত নামে স্বনামে চেষ্টা করেছে বিভিন্ন জন, কিন্তু যেদিন সমস্ত জনগণ পতিত পলাতক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মা ছেলেকে নিয়ে নেমে গেছে, বাবা মেয়েকে নিয়ে নেমে গেছে, বোনরা নেমে গেছে। আমি আপনার এখানে বহুদিন উদাহরণ দিয়েছি, উত্তরার এক আমার কাঁঠাল বিক্রেতা বোন, সে 2 দিন কাঁঠাল বিক্রি করেনি, সম্ভবত 19 বা 20 জুলাই, 2 দিন। সে বলেছে যে আমি কাঁঠাল বিক্রি না করে ওই কাঁঠাল কয়েকটা করে কোয়া যুক্ত করে পলিথিন ব্যাগে দিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে খাইয়েছি। হয়তো এই জন্য 2 দিন ওনার বাসায় হয়তো ঠিক মতো চুলাও জ্বলে। এরা তো আর কোনো কৃতিত্বের জন্য আসেনি, এরা কোনো উপদেষ্টা হওয়ার জন্য আসেনি। এরা চেয়েছিল বাংলাদেশ স্বৈরাচার বা ফ্যাসিস্ট মুক্ত হোক, বাংলাদেশে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনর্বহাল হোক, যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে বিভিন্ন আন্দোলনই আমাদের এটা আকাঙ্ক্ষা। তো সেদিক দিয়ে তার জনাব তারেক রহমানের ইন্টারভিউ, বিএনপির যে দীর্ঘদিনের রাজনীতি, উদার গণতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতিরই তিনি প্রতিধ্বনি করেছেন, এবং তার মতো করে তিনি বলেছেন তার স্বভাবসুলভ ভঙ্গিতে। এটি নিঃসন্দেহে সবারই ভালো লাগবে, যে বিএনপি করুক না করুক, হয়তো আরো প্রশ্ন হয়তো আরো অনেকগুলো করতে পারতো বিবিসিরা, সেটা হয়তো করেনি, ভবিষ্যতে করবে। যাই হোক, এটা পক্ষে বিপক্ষে নানা মত থাকবে, এটা ভালো হয়েছে সাক্ষাৎকার পারেনি। এখন বাংলাদেশে তারেক রহমান সাহেবের সাক্ষাৎকারে সবাই মানে বিএনপি রাজনীতির প্রতিধ্বনি দেখেছে। এটা এখন উদ্বেগের বিষয় না, বা এটা নিয়ে অতিরিক্ত দলীয় নেতাকর্মীর বাইরে কারো উচ্ছ্বাসেরও সুযোগ নেই। কিন্তু বাংলাদেশে এখন যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, এবং যেটা 8ই আগস্ট 2024 থেকে আমরা টের পাচ্ছিলাম, যে অদ্ভুত অদ্ভুত লোকদেরকে উপদেষ্টা নিয়োগ দিয়ে কি অবস্থা করলো। এই যে 14 মাস ধরে হারুনের ভাতের হোটেল বন্ধ হওয়ার পর আলী রিয়াজের যে শেরাটন থেকে বা ইন্টারকন্টিনেন্টাল বা বিভিন্ন জায়গা থেকে যে স্যান্ডউইচ সহ বিভিন্ন খাওয়া দাওয়ার যে হোটেল চালু হয়েছে ফাস্ট ফুডের, সেইটার কি কার্যক্রম তাও আমাদের বোধগম্য না। আর যেটা গত 2-3 দিন ধরে আমাদের তরুণরা যারা এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তখন তো এনসিপির জন্মই হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে, যেখানে জনগণও তাদের উপর আস্থা রেখেছে, কোনো ব্যক্তিকে দেখে না, পুরা ছাত্র সমাজ জনতার উপর আস্থা রেখে এবং শেখ হাসিনাকে পতন করবার দৃঢ় অভিপ্রায়। সেখানে দেখলাম 71 টিভির ছাদের উপরে গিয়ে সাবেক তথ্য উপদেষ্টা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব বলল, আমরা প্রতারিত হয়েছি, সবাই আখের গুছিয়ে ফেলেছে, সেফ এক্সিট। আজকে আবার আমাদের উত্তরাঞ্চলে আমার পাশের একটু দূরের জেলার ছোট ভাই, আমার যেহেতু গাইবান্ধা ও পঞ্চগড়, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সে বলেছে, কি মিন করলাম আমি বুঝলাম না, মৃত্যু ছাড়া রক্ষা নেই। এই যে সেফ এক্সিট বা এক্সিট, এই কথাটাই তো আমাদের পুরো আন্দোলনটাকে অপমান করে, আন্দোলনকে খাটো করে। এক্সিট লাগবে কেন? এক্সিটের কি আছে? এখানে রবি ভাই বীর মুক্তিযোদ্ধা, রবি ভাই ভালো বলতে পারবে। আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম, মুক্তিযোদ্ধা পিতাকে, বলে না কখনোই তো মুক্তিযোদ্ধারা এগুলো নিয়ে ভাবেনি, বা আমরা যারা 90-এর গণঅভ্যুত্থানের অর্গানাইজার ছিলাম বিভিন্ন পর্যায়ে, আমরাও তো কোনোদিন ভাবিনি। তারপরে এদের মধ্যে একটা প্রমাণ দেখলাম, যেটা জামাতরাও নানাভাবে অপপ্রচার চালাচ্ছে, জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির, তাদের বট বাহিনী হয়তো আমার কথা বলার সঙ্গে সঙ্গে বিভিন্ন মন্তব্য আপনার ওখানে ছুড়ে দেবে। আমি, জনগণের অধিকার আছে আমাকে গালি দেওয়ার, আমাকে বকার, আই ডোন্ট কেয়ার। কিন্তু এই যে
এদের ফাঁসি হয়ে যাবে যারা আন্দোলন করেছে, আইনি 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 নিরাপত্তা লাগবে, সংবিধানের অংশ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। আমার কাছে দুঃখ লাগে যে মনে হয় ওই কথা আমার বাপদাদাদের কাছে যে শিখা, যে মূর্খদের কোনো গ্রাম নেই, সব গ্রামেই মূর্খ থাকে। এখানে তো সেটেল ম্যাটার। আমরা যদি সবাই মিলে জনগণ উন্নত রাজনীতি উপহার, জনগণকে উপহার না দিতে পারি, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো, এবং একটি উন্নত গণতন্ত্র উপহার না দিতে পারি, তাহলে তো আগেকার সরকারের ফিরে সরকার নানাভাবে ষড়যন্ত্র করবেই, তারা তো আর বসে থাকবে না। এবং তারা তো জামাত ইসলামের মতো ছোট দলও না, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, যেটা ইতিহাস এবং বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। এবং যে এই সরকারটি যেটা সবচেয়ে অন্যতম ব্যর্থতা হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি মানে করবার যতগুলো চারণভূমি দরকার, এই সরকার এবং জামাত ইসলামরা মিলে সেই রাজনীতিটাই আওয়ামী লীগের হাতে তুলে দিচ্ছে। আমরা ভেবেছিলাম ইউনূস সাহেব মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের দলীয় দলবাজের কবল থেকে সার্বজনীন মুক্তিযুদ্ধে পরিণত করবে। এই ছেলেগুলো যারা কত ছোট, হয়তো 90, 92, 95, 96, 97 জন্ম, হঠাৎ 47, 71, আরে 47-এ পাকিস্তান ভঙ্গের পর তো আমরা, পাকিস্তান হওয়ার পর তো এই অঞ্চলের জনগণই নেতৃত্ব দিয়েছে, কিন্তু 48-এ 30 জানুয়ারি জিন্নার বলার পর 52 ভাষা আন্দোলন, 62, 66, 69, 71 করে আমরা তো সেই রাজনীতিকে কবর দিয়েছি। আমরা একটি বহু মতের গণতান্ত্রিক ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে আমরা ঢুকিনি। তো এই যে এই বিতর্কগুলো অহেতুক তোলা, এখন আবার এক্সিট খুঁজছে। আমি বরং আজকে আপনার টকশো থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই সাবেক প্রধানমন্ত্রী, আমাদের জাতীয় নেত্রী আপসহীন বেগম খালেদা জিয়ার এপিএস জনাব আব্দুল সাত্তার সাহেব, আমি পরিচয়টা জানি না, বোধহয় অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারি ছিল বোধহয় গভর্নমেন্টে, উনি বলেছেন যে আর উপদেষ্টার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ আছে। তো বিএনপির আমি কেন্দ্রীয় অবস্থানটা বুঝছি যে বিএনপি চাচ্ছে যে কোনো মতে বাবা তোরা নির্বাচনটা দিয়ে তারপরে, বিএনপি এই জন্য বলছে পরে যে হ্যাঁ এটা ওনার ব্যক্তিগত ওপিনিয়ন, আমরা কিছু বলছি না। কিন্তু আমরা তো এই দেশের মানুষ, আর আমার লয়ার হওয়ার সুবাদে রবি ভাইয়ের তো যোগাযোগ আছেই, ব্যাপক যোগাযোগ। আমাদের তরুণ নেতা ইসমাইল হোসেন সম্রাট, ইসমাইল হোসেন সম্রাট সাহেবেরও যোগাযোগ থাকবে। কিন্তু আমাদের আরেকটা সুবিধা আছে, প্রফেশনের কারণে সমাজের টপ টু বটম আমাদের কাছে আসে। আমরা তখন কান পাতা দেয় বিভিন্ন উপদেষ্টাদের দুর্নীতি, যারা গত 30-35 বছর নীতি বাক্য আমাদের শুনাইছে, তাদের দুর্নীতির কথা শুনতে শুনতে তো কান লাল হয়ে যায়। তাহলে আমি নাহিদ সাহেবকে অনুরোধ করব, আমাদের এই 24-এর আন্দোলনের অন্যতম নেতা, যিনি সম্ভবত 2 তারিখে, ইসমাইল সম্রাট আমাকে কারেক্ট করতে পারে, 2 বা 1 তারিখে বোধহয় প্রকাশ্যে শেখ হাসিনার পদত্যাগ চাইল, জনগণ স্বাগত জানালো। উনি বলছে সময় হলে বলবো। আবার সময় কি? আপনি যদি মনে করেন ওরা আখের গুছিয়েছে, আখের গুছানো মানে কি নর্মাল সেন্সে দুর্নীতি করছে, আপনি এখনই বলেন, এখনই তাদেরকে সরানোর জন্য আমরা দাবি করি। একটা দুর্নীতিবাজ তো এক থাকতে পারবে না। তার মানে কি এটা এক ধরনের হুমকির মধ্যে রাখা, মানে ওনাদের কাছে এমন কিছু চাওয়া আছে যদি পূরণ না হয় তাহলে বলে দিবে? আমি জানি না তাদের কি হুমকি না ধামকি, আমি জানি না, সেটা তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশের জনগণ ক্রমান্বয়ে ফেড আপ হয়ে যাচ্ছে, এবং এদের এবং এই যে আন্দোলনের নানা জনের চাঁদাবাজি, ওই যে ছাত্র আন্দোলনের এক কর্মী, কি নাম যেন, রিয়াদ, সে যে আওয়ামী লীগের এক মহিলা এমপি স্বামীর কাছে, শেষ করবেন মামুন ভাই? হ্যাঁ শেষ করছি। অবশিষ্ট অংশের টাকা আনতে গিয়ে যে অ্যারেস্ট হলো, পরে দেখা গেল সে স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের ছাত্র বিষয়ক সদস্য, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সদস্য। এগুলো কি এই আন্দোলনকে গৌরবান্বিত করে না আন্দোলনকে কলঙ্কিত করে? আমি শেষ করে দিচ্ছি, আপনারাও এই আলোচনাগুলো করেন, নিশ্চয়ই আপনাদের উপর ইউনূস চাপ দিল, আপনার কিছু যায় আসেন ইউনূস সাহেব বা অন্যরাও, যেটা বাংলাদেশের মিডিয়ারা আবারও ওই শেখ হাসিনার আমলের মতোই দালালি লাইনে হাঁটছে। আপনি বরং আরো একদিন আলাপ করেন, আজকেও আলাপ করেন, যে এই 14 মাসে যে ইউনূস সাহেবরা থাকলো, বা আরো কয়েক মাস আছে ফেব্রুয়ারিতে ইলেকশনের আগে, কি কি মিনিমাম সংস্কার তারা করলো, এবং তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। এখনো আমি অনুরোধ করব বলে শেষ করি, ধরেন আজকে অক্টোবরের 7 তারিখ ভোট হবে, আল্লাহর রহমতে ফেব্রুয়ারি 12, 13, 15 যাই হোক,
তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ভোট হওয়ার পরে গভর্নমেন্ট ফর্মটা হতে হতে এই যে 5 মাস, আমি অনুরোধ করব একদম টপ টু বটম, শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থেকে শুরু করে তার সমস্ত উপদেষ্টা, তার প্রেস সচিব, তার অ্যাসিস্ট্যান্ট, যা যা আছে, ইভেন ছাত্র আন্দোলনের মূল নেতারা, এনসিপি সহ অন্যান্য দলরাও, তারা আজকেও আগামী 3 দিনে সম্পত্তি ডিক্লেয়ার দিক, আবার বিদায় নেওয়ার সময় 5 মাস পর সম্পত্তি ডিক্লেয়ার দিক। এটা তো বের করা রকেট সায়েন্টিস্টের বিষয় না। চেহারা, ছবি, চলাফেরা, হাতের মোবাইল, গাড়ির বহর, এটাই তো বোঝা যায় কে কিভাবে চলছে। কাজেই এই যে এক্সিটের প্রসঙ্গ বলে তারাই স্বীকার করলো, তারা যে উপদেশটা দিয়েছে, উপদেশটা তো তারাই কয়েকজন মিলে করেছে বা বিভিন্ন দল সহ, কিরকম আমাদের জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এবং শেষ করি, এই যে সক্রেটিস বলে যে খ্যাত তরুণদের, এই যে মাহফুজ আলম, সে কয়েকদিন আগে বলেছে যে 60% বিএনপি সব নিচ্ছে, 40% জামাত, আমরা বুঝতে পারিনি, বয়স অল্প, জনগণ আমাদের ক্ষমা করবে। উনি এটা আরো ডিটেল বলুক কে কি নিয়েছে, জাতি তো জানতে চায়। এটা তো ফ্যাসিস্ট হাসিনার আমল না যে কাউকে আমরা বলেছে যে আপনারা 2 বছর থাকেন, 4 বছর থাকেন, সমস্যা নেই। হ্যাঁ, তখন এই বলে নিয়েছে কে, না না সেটা ক্লিয়ার করুক। না না, তারা এটার সারেন্ডার করলো কেন, এই প্রশ্নের উত্তর তো তাদের দিতে হবে। শোনেন, মানুষ ক্ষমতাকে প্রশ্ন করে। পলাতক হাসিনার তো নিন্দা করছি, বিচারক, দ্রুত বিচারক, কিন্তু এখন তো প্রশ্ন করবে যারা ক্ষমতায় আছে। সুতরাং এগুলোর জবাব তাদের দিতে হবে। এবং এই সেফ এক্সিটের এই গত 2-3 দিনের ঘটনায় আমি তো মনে করি, আমি সহ যারা এই আন্দোলনে নর্মালি অংশগ্রহণ করেছি সাহস নিয়ে, আমরা খুব হতাশ যে আমাদের তরুণ প্রজন্মরা বা এই যে উপদেষ্টারা, এরা জাতিকে আলোর পথে নিয়ে না যাক, অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কেন। সবাইকে